মনে করুন আপনি একজন লাইট স্লিপার, অর্থাৎ সামান্য শব্দেই আপনার ঘুম ভেঙে যায়। আর আপনার বিয়ের প্রথম রাতে আপনি জানতে পারলেন আপনার বউ ঘুমানোর সময় নাক ডাকে। আর আপনি একজন লাইট স্লিপার হওয়াতে একটা রাতেও ঘুমাতে পারেন না ঠিক মতো, যার ফলে আপনার সারাদিন কাজ করতে অসুবিধা হয় আর আপনার চাকরিটাও হুমকির মুখে পড়ে যায়। তখন আপনি কি করবেন? আপনি কি আপনার বউকে ডিভোর্স দিয়ে দিবেন? তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম একটা গল্প নিয়ে নির্মিত হয়েছে সাউথ ইন্ডিয়ান সিনেমা ডিয়ার। শুরুতেই এই সিনেমার নায়ক অর্জুনের মাকে দেখানো হয়। আজকে অর্জুনের বাবার জন্মদিন, তাই অর্জুনের মা তার বড় ছেলে সর্বনান এর বউকে মিষ্টি বানাতে বলে। খাবার টেবিলে মিষ্টি দেখে সর্বনান বলে, আজকে কারো জন্মদিন নাকি? তখন তার মা বলে, এমনি খেতে মন চেয়েছে তাই বৌমাকে বানাতে বলেছিলাম। আর এখানে মিথ্যে বলার কারণ, অর্জুনের যখন 4 বছর বয়স তখন তার বাবা বাড়ি থেকে কাউকে না বলে পালিয়ে যায়, আজ পর্যন্ত ফিরে আসেনি। কারণ ওই সময়টাতে সে অনেক ঋণ হয়েছিল, আর ঋণ পরিশোধ করতে না পারায় সে বাড়ি থেকে পালিয়ে যায়। ওই ছোট্ট বয়সে সর্বনান পরিবারের হাল ধরে, কিন্তু সর্বনান এখন অনেক বড় হয়েছে আর তার একটা ছোট কোম্পানিও আছে। তার 2 ছেলে যদি জানতে পারে তার বাবার জন্মদিন উপলক্ষে মিষ্টি বানানো হয়েছে, তাহলে বাড়িতে তুমুল ঝগড়া শুরু হয়ে যাবে, কারণ তারা আজ পর্যন্ত তাদের বাবাকে মাফ করতে পারেনি। সর্বনান খুবই কঠোর একজন মানুষ, তার কথার অবাধ্য কেউ হতে পারে না। এমনকি অর্জুনও তার ভাইকে অনেক ভয় পায়। অর্জুনের জন্য তার ভাই একটা পাত্রী দেখেছে, কিন্তু অর্জুন এখনই বিয়ে করতে চায় না। তার স্বপ্ন সে নিউজ রিপোর্টার হবে, আর কিছুদিন পরেই তার চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে, তাই সে চায় 2 মাস পরে বিয়ে করতে। কিন্তু তার ভাইয়ের ভয়ে কিছু বলতে পারে না। আর আজকে তারা পাত্রীকে দেখার জন্য যাবে। এখন এই সিনেমার নায়িকা দীপিকাকে দেখানো হয়। দেখতে শুনতে মাশাআল্লাহ, কিন্তু তার একটাই সমস্যা, সে ঘুমের মধ্যে নাক ডাকে। আর এর জন্য তাকে অনেকগুলো ছেলে পছন্দ করার পরেও তার এই অভ্যাসের কথা শুনে কেউ আর বিয়ে করতে চায় না। আর দীপিকা চায় না সে তার এই খারাপ অভ্যাসকে গোপন রেখে কাউকে বিয়ে করতে। দীপকে প্রথম দেখেই অর্জুনের ভালো লেগে যায়, আর দীপেরও অর্জুনকে অনেক ভালো লাগে। তাই তারা দুজন আলাদা করে নিজেদের মধ্যে কথা বলে, একে অপরকে জানার চেষ্টা করে। তখন দীপের মা এসে দীপকে একটু সাইডে নিয়ে যেয়ে বলে সে যে নাক ডাকে এই কথা অর্জুনকে বলেছে কিনা। তখন দীপ বলে, না এখনো বলেনি, তবে আমি তার কাছে এই বিষয় গোপন রাখতে চাই না, নিজে থেকেই বলতে চাই। তখন তার মা বলে, তোমার এখনই কিছু বলতে হবে না, আমি অর্জুনের মায়ের সাথে কথা বলে নিব। তাই তখন দীপ আর অর্জুনকে কিছু বলে না। তারপর তাদের 2 পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বাসর রাতে দীপকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। তখন অর্জুন বলে, দীপ তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। আমি কিন্তু অনেক লাইট স্লিপার, সামান্য শব্দ হলেও আমার ঘুম ভেঙে যায়। ঠিক মতো ঘুম না হলে অফিসে গিয়ে কাজ করতে সমস্যা হবে, তাই চলো ঘুমিয়ে পড়ি। আর এমন সারপ্রাইজ পেয়ে দীপ একদম শক খেয়ে যায়, আর বাইরে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে। তখন তার মা বলে, তোর সারা রাত ঘুমাতে হবে না, তুই জেগে থাক। বেচারা দীপ সারা রাত না ঘুমানোর অনেক চেষ্টা করে, রুমের এদিক ওদিক হাঁটাহাঁটি করে, কিন্তু তার তো অনেক ঘুম পেয়েছে। তাই দীপ আর না ঘুমিয়ে থাকতে পারল না, চেয়ারে হেলান দিতেই ঘুমিয়ে পড়ে আর নাক ডাকতে শুরু করে। নাক ডাকার শব্দ শুনে অর্জুন তখনই ঘুম থেকে উঠে পড়ে, আর দীপ যে নাক ডাকছে এ দেখে অর্জুনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সারা রাত অর্জুন একটুও ঘুমাতে পারে না। পরদিন তারা হানিমুনে চলে যায়, কিন্তু অর্জুনের মনটা অনেক খারাপ। রাতের বেলা খাওয়ার সময় দীপ অর্জুনকে নাক ডাকার কথা বলতে চায়, কিন্তু পাশে থেকে কিছু লোক অনেক সাউন্ড দিয়ে গান চালাচ্ছে, আর এত শব্দ শুনে অর্জুন একদম রেগে যায়। তখন দীপ বলে, হয়তো তাদের গান শুনতে ভালো লাগে আর এটা আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তখন অর্জুন বলে, কেউ জেনে শুনে এত জোরে গান বাজাবে আর এটা আমি অ্যাডজাস্ট করতে পারবো না। আর এসব কথা শুনে দীপ চুপ হয়ে যায়। তখন অর্জুন বলে, তুমি যেন কি বলতে চেয়েছিলে? তখন দীপ বলে, কি বলতে চেয়েছি তা তো ভুলে গেছি, যখন মনে আসে তখন বলবো। রাতে ঘুমানোর আগে অর্জুন ওয়াশরুমে যায়, আর দীপ যে নাক ডাকে এই কথা তাকে কিভাবে বলবে তাই ভাবছিল। তখন হঠাৎ স্লিপ খেয়ে অর্জুন ফ্লোরে পড়ে যায়, ফলে তার নাকটা কেটে যায়। তাই তারা তখন বাসায় ফিরে আসে। অর্জুন তার বন্ধুদের সাথে এই কথাগুলো শেয়ার করে। তখন তার এক মেয়ে বন্ধু বলে, মেয়েরাও তো নাক ডাকে আর এটাই তো স্বাভাবিক, তুই দীপের সাথে এই বিষয়টা নিয়ে কথা বল। বন্ধুদের কথা শুনে অর্জুন দীপকে নিয়ে বাহিরে ঘুরতে যায়। তখন দীপ বলে, আমার এই সমস্যার কথা আমি তোমাকে প্রথম দিনই বলতে চাইছিলাম, কিন্তু আমার মা বলেছিল এই বিষয় নিয়ে তোমার মায়ের সাথে কথা বলবে। আর তোমার যে সাউন্ড প্রবলেম তা আমি বাসর রাতেই প্রথম জানতে পারি, তোমাকে ধোকা দেওয়ার মতো কোনো ইচ্ছাই আমার ছিল না। তখন অর্জুন বলে, এই বিষয়টা নিয়ে তোমার সাথে কিভাবে
কিভাবে কথা বলবো তা আমি বুঝতে পারছিলাম না। আমার জীবনে অনেকগুলো স্বপ্ন আছে। আমি এবিএস কোম্পানিতে নিউজ রিপোর্টার হতে চাই। আমাকে নিয়ে আমার মায়ের যেন গর্ব হয় এমন কিছু করতে চাই, আর এগুলোতে তোমাকে আমার পাশে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি দীপ, যাই হোক না কেন আমরা একসাথেই থাকবো। অর্জুন বলে, ইউকেতে আমার এক স্কুল ফ্রেন্ড আছে, সে অনেক ভালো নাকের ডাক্তার। তোমার এই বিষয়টা নিয়ে তার সাথে একটু কথা বলবো। কিন্তু কথা বলার পর তার বন্ধু জানায় এই সমস্যা কখনো ঠিক হবে না, এই বিষয়টা তোকেই অ্যাডজাস্ট করতে হবে। তখন অর্জুনের মনটা আবারও খারাপ হয়ে যায়। এদিকে দীপ বলে, তাহলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। তখন তারা দুজন একটা আইডিয়া বের করে, আর তা হলো তারা দুজনে ভাগাভাগি করে ঘুমাবে, অর্থাৎ এক রাত অর্জুন ঘুমাবে, এক রাত দীপ ঘুমাবে। কিন্তু দীপের আইডিয়াটা পছন্দ হয়নি। তখন অর্জুন বলে, তুমি যদি আমাকে রেখে তোমার বাবার বাড়িতে চলে যাও তাহলে তোমার ফ্যামিলি অনেক কথা বলবে, আর আমার ফ্যামিলি আমাকে অনেক কটু কথা শোনাবে। আর তুমি তো আমার ভাইকে চেনোই। শুধু তাই নয়, আমরা যদি এইভাবে 100 দিন কন্টিনিউ করতে পারি তাহলে এটা আমাদের অভ্যাসে পরিণত হবে। দীপ তখন বলে, ঠিক আছে, তবে আজকে রাতে কে আগে ঘুমাবে? অর্জুন তখন একটা কয়েন দিয়ে টস করতে চায় আর বলে, যে টসে জিতে যাবে সেই আজকে ঘুমাবে। আর এভাবেই তাদের দিন কাটতে থাকে। আজকে অর্জুনের স্বপ্ন পূরণের দিন। এবিএস কোম্পানি থেকে তাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে, তাই সে ইন্টারভিউ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। তখন দীপ বলে, ইন্টারনেটে পূর্ণিমা নামের একজন ডাক্তারকে দেখলাম, সাইকিয়াট্রিস্ট স্পেশালিস্ট। উনি বলতেছিল তোমার যে সাউন্ড প্রবলেম তা কয়েকদিনের সমাধান করে দেবে। তখন অর্জুন বলে, ও তার মানে তোমার সমস্যার জন্য এখন আমাকে পাগলের ডাক্তারের কাছে যেতে হবে? আমাকে কি তোমার পাগল মনে হয়? দীপ তখন বলে, আমি তো তোমার জন্য ডাক্তার দেখালাম, তুমি কি আমার জন্য তা করতে পারবা না? অর্জুন তখন বলে, আমি এসব পাগলের ডাক্তারের কাছে যেতে পারবো না। দুজনের মধ্যে তখন অনেক ঝগড়া শুরু হয়ে যায়। অর্জুন তখন বলে, আমি এখন ইন্টারভিউ দিতে যাব নাকি তোমার সাথে ঝগড়া করব? আর এই কথাগুলো বলে অর্জুন বাসা থেকে বের হয়ে যায়। রাতে বাসায় সবাই মিলে গল্প করছিল। অর্জুন সেখানে চুপচাপ বসে ফোন দেখতেছিল। তখন তার ভাই বলে, কিরে অর্জুন, বিয়ের 2 মাস হয়ে গেল, কোনো খুশির খবর দিবি না? তখন অর্জুন বলে, খুশির খবর একটা আছে, এখন সেটা তোমাদের জন্য খুশির হবে কিনা তা বলতে পারবো না। আসলে এবিএস কোম্পানিতে আমার চাকরিটা হয়ে গেছে। আর এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। অফিসের বস অর্জুনকে তার রুমে ডেকে এনে বলে, ফাইন্যান্স মিনিস্টার পার্সোনাল কাজের জন্য চেন্নাই আসতেছে, আর আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিতে চাচ্ছে, আর ইন্টারভিউটা তোমাকেই নিতে হবে। হঠাৎ এই কথা শুনে অর্জুন একটু ঘাবড়ে যায়। তখন বস বলে, বি কনফিডেন্ট অর্জুন, তুমি অবশ্যই পারবে। অর্জুন তখন খুশিতে তার ভাই আর মাকে ফোন দিয়ে বলে টিভিতে তার ইন্টারভিউ দেখার জন্য। দীপকেও ফোন দিয়ে জানিয়ে দেয়। দীপ তখন বলে, আগে বললে কালকের রাতটা তুমি ঘুমাতে পারতা। তখন অর্জুন বলে, এখনই জানতে পারলাম ইন্টারভিউ এর কথা, এখানে আমি কি করব বলো? তারপর অর্জুন ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি নিচ্ছে আর নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করছে। গতকাল রাতে ঘুমাতে পারেনি, তাই তার একটু টেনশনও হচ্ছে। এখন আমরা দেখতে পাই অর্জুনের বস চিল্লাচিল্লি করতেছে, কারণ অর্জুনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ইন্টারভিউ নেওয়ার সময় হয়ে গেছে। অর্জুনকে না পেয়ে অন্য কাউকে দিয়ে ইন্টারভিউ নেওয়া হয়। তারপর আমরা দেখতে পাই দীপকে অর্জুনের বন্ধু একটা ছবি পাঠিয়েছে, আর যেখানে দেখা যাচ্ছিল অর্জুন ওয়াশরুমে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে অর্জুন রাগে ক্ষোভে একটা বারে চলে যায় আর প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে। দীপ সে বারে চলে যায় আর অর্জুনকে বাসায় আনতে চায়, কিন্তু অর্জুন সেখানে দীপকে অনেক অপমান করে। দীপ তখন অর্জুনের কাছে ক্ষমা চায় আর সবকিছু নতুন করে শুরু করতে বলে, কিন্তু তখন অর্জুন বলে, হ্যাঁ আমি সবকিছু আবারও নতুন করে শুরু করব, তবে তার জন্য আমি তোমার থেকে মুক্তি চাই। এরপর আমরা দেখি অর্জুন দীপকে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে আসছে। অর্জুন তার উকিলকে বলতেছে যে করেই হোক না কেন তার ডিভোর্সটা যেন করিয়ে দেয়, আর উকিলও অর্জুনকে ডিভোর্স দেওয়ার ওয়াদা করে, কিন্তু সামান্য নাক ডাকার জন্য তাদের ডিভোর্সটা হয় না। আদালত অর্জুনকে মানিয়ে নিতে বলে। অর্জুন আবারও তার উকিলের কাছে যায় আর বলে যে করেই হোক তাদের ডিভোর্সটা করিয়ে দিতে। উকিল তখন বলে, ঠিক আছে, আদালতে আমরা বলবো যে দীপের অন্য কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক আছে। তখন অর্জুন বলে, আমার আর দীপের মধ্যে সমস্যা শুধু নাক ডাকার জন্য, আমি দীপের সম্পর্কে অন্য কোনো মিথ্যা কথা বলতে পারবো না। তখন উকিল বলে, তাহলে আপনি দীপের সাথে কথা বলেন আর মিউচুয়ালি ডিভোর্সটা করিয়ে নেন। অর্জুন তখন দীপের সাথে দেখা করে আর মিউচুয়ালি ডিভোর্স নেওয়ার কথা বলে, কিন্তু দীপ তখন অর্জুনকে অবাক করে দিয়ে বলে, আমি প্রেগনেন্ট। আর এই কথা শুনে অর্জুন অনেক খুশি হয়। তখন দীপ বলে, আমরা ডিভোর্স নেওয়ার বিষয়ে আর কোনো কথা না বলি, দুজনে নতুন করে শুরু করি। কিন্তু অর্জুন বলে, ডিভোর্স নেওয়ার সাথে বাচ্চার কি সম্পর্ক? আমরা আমাদের সন্তানকে আলাদা হয়েও বড় করতে পারবো, আর বাবা হিসেবে আমি এটা ভালোভাবেই ম্যানেজ করতে পারবো। তুমি শুধু মিউচুয়াল ডিভোর্সের জন্য রাজি হয়ে যাও। দীপ তখন সেখান থেকে চলে যায় আর তার বাচ্চাকে অ্যাবর্শন করাতে চায়, কিন্তু অর্জুন তাতে বাধা দেয়। তখন দীপ বলে, আমি এভাবে আমার সন্তানকে বড় করতে চাই না, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর তুমি চিন্তা করো না, আমি ডিভোর্স পেপারে সাইন করে তোমার কাছে পাঠিয়ে দেব। তারপর আমরা দেখতে পাই অর্জুনের মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে,
তার হার্টে ব্লক পড়েছে, 2-3 দিনের মধ্যেই অপারেশন করতে হবে। তাই শাশুড়িকে দেখতে দীপও হসপিটালে চলে আসছে। অর্জুনের ভাবি একটা চিঠি দীপকে দেখিয়ে বলে অর্জুনের বাবা শাশুড়ি মাকে একটা চিঠি পাঠিয়েছে, সে আবারও আমাদের কাছে ফিরে আসতে চায়। দীপ তখন এই চিঠিটা অর্জুনকে দেখিয়ে বলে যে তারা দুজন তার বাবার কাছে যাবে আর তার বাবাকে ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু অর্জুন কিছুতেই যেতে রাজি হয় না। তখন দীপ বলে আমাদের ডিভোর্সের জন্যই মা এত অসুস্থ হয়ে পড়েছে, মা চায় আমরা যেন সবসময় একসাথে থাকি, কিন্তু তা তো আর হবে না। তাই আমি চাই ডিভোর্স দেওয়ার আগে বাবাকে ফিরিয়ে আনতে, আর এতে করে মাও অনেক খুশি হবে। তাই মায়ের খুশির জন্য দীপ আর অর্জুন তার বাবাকে ফিরিয়ে আনতে চায়। চিঠিতে থাকা সেই ঠিকানায় গিয়ে তারা অর্জুনের বাবাকে পেয়েও যায়, কিন্তু অর্জুন সেখানে তার বাবার সাথে ভালো ব্যবহার করে না। দীপ তখন বলে 2 দিন আগে মায়ের হার্টের অপারেশন হয়েছে, তবে চিন্তার কোনো কারণ নাই, সে এখন সুস্থ আছে। আপনি যদি আমাদের সাথে ফিরে যান তাহলে মা অনেক খুশি হবে। তখন অর্জুনের বাবা বলে কোন মুখে আমি তাদের সামনে যাব, তারা কি আমাকে আর কখনো মেনে নিবে? তখন দীপ বলে আপনাকে নিয়ে মায়ের কোনো রাগ নেই, আপনি নিশ্চিন্তে আমাদের সাথে ফিরে যেতে পারেন, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। পরদিন সকালে অর্জুনের বাবা অর্জুনদের হোটেলে চলে আসে আর অর্জুনকে বলে আমি জানি আমাকে ছাড়া তোমাদের থাকতে অনেক কষ্ট হয়েছে, আমি অনেক বড় ভুল করেছি, আমি যদি এখন তোমাদের কাছে ফিরে না যাই তাহলে সারাটা জীবন আফসোস করতে হবে, আমি বাকিটা সময় তোমাদের সাথেই থাকতে চাই, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তখন অর্জুন তার বাবাকে বুকে জড়িয়ে নেয়। তারপর তারা তিনজনে একসাথে হসপিটালে আসে। অর্জুনের বাবাকে দেখে তার মা একদম অবাক হয়ে যায়, কান্না করতে শুরু করে। তখন সর্বনান এসে তার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তার বাবাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু তার মা বলে সে কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবে। কিন্তু সর্বনান কিছুতেই তার বাবাকে তাদের সাথে থাকতে দিবে না। তখন তার মা বলে ঠিক আছে তাহলে তুই তোর মতো থাক, আমি চলে যাচ্ছি তোর বাসা থেকে। কিন্তু সর্বনান কিছুতেই তা মানতে পারছিল না, তাই সবকিছু ভুলে তার বাবাকে সে মেনে নেয় আর তার বাবাকে সে মাফও করে দেয়। সবকিছু ঠিক হওয়ার পরে দীপও সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। আদালতের দেওয়া পরবর্তী তারিখে তাদের দুজনের আবারও দেখা হয়। এখানে অর্জুন দীপকে বলে সারা জীবন তোমার সাথে একসাথে থাকার ইচ্ছে ছিল আমার, এখন এটা বলবো না যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও, কারণ আমি সেই অধিকার হারিয়ে ফেলেছি। আমি তোমাকে এখন একটাই খুশি দিতে পারি আর সেটা হলো ডিভোর্স, তুমি আমাকে মাফ করে দিও। মিউচুয়াল ডিভোর্সের পেপার দেখে জর্জ অর্জুনকে বলে তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে? অর্জুন তখন বলে দীপ যা চায় তাতেই আমি রাজি। দীপ তখন জর্জকে বলে আমি কি অর্জুনের সাথে 2 মিনিট কথা বলতে পারি? জর্জ তখন কথা বলার জন্য পারমিশন দিয়ে দেয়। দীপ বাইরে এসে অর্জুনকে বলে আমার এই সমস্যার জন্য আমি কখনো বাইরে কোথাও যেয়ে ঘুমাইনি, স্কুল কলেজ থেকে যখন ট্যুরে যাইতাম তখন অনেক ভয়ে ভয়ে থাকতাম, যতগুলো ছেলে আমাকে দেখতে আসছিল সবার সাথেই আমি আমার সমস্যার কথা শেয়ার করেছি, কিন্তু প্রথমবার আমি তোমার সাথে এই বিষয়টা শেয়ার করিনি, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু আমার এখন একটু সময়ের দরকার, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবা? তখন অর্জুন বলে আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। তারপর আমাদেরকে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। দীপের ফুটফুটে একটি সুন্দর বাচ্চা হয়েছে, বাচ্চাকে কোলে নিয়ে দীপ অর্জুনের পাশে বসে আছে আর অর্জুন গল্প পড়ে দীপকে শোনাচ্ছে। হঠাৎ দীপ খেয়াল করে তার সন্তানও ঘুমের মধ্যে নাক ডাকছে, আর ছোট্ট বাচ্চার নাক ডাকার শব্দ শুনে দীপ অনেক হাসতে থাকে আর অর্জুন তা দেখে একদম অবাক হয়ে যায়। আর এভাবে শেষ হয়ে যায় ডিয়ার সিনেমাটি।